গ্র্যান্ডপা, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? ফিওনা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন। চ্যান সিং তার দৃষ্টির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এরপর ফিওনার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, ফিওনা মাই ডিয়ার, আমাদের এখন দ্রুত একটি সিদ্ধান্ত নিতে হবে। তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাকে এখনই এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। ফিওনার মুখে চিন্তার ছায়া। কিন্তু কেন? হঠাৎ কি এমন হয়ে গেল যে আমাকে নিরাপদ স্থানে থাকতে হবে? চেন সিং এর মুখে দৃঢ়তা। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার নিরাপত্তা। কিছু বিপদ আসন্ন এবং তোমার সুরক্ষা নিশ্চিত করতে হলে তোমাকে বাড়ি থেকে সরিয়ে নিতে হবে। তুমি আমার উপর ভরসা করো না? তুমি জানো না তোমার গ্র্যান্ডপা তোমার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটা তোমার একান্ত মঙ্গলের জন্যই। ফিওনা অবাক হলেও তার গ্র্যান্ডপ্যার কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলো। অবশেষে ফিওনা নীরব সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে গ্র্যান্ডপা, আমি প্রস্তুত। কোথায় যেতে হবে আমাকে? মিস্টার চ্যান সিং গভীর চিন্তায় ডুবে থেকে ফিওনার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক করেছি, আজকের মধ্যে তুমি তোমার পিকিং ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও। মিস ঝাং ফিওনার জন্য পানি নিয়ে আসার সময় কথাগুলি শুনে অবাক হয়ে যান। ফিওনা কান্নারত হয়ে মিস্টার চ্যান সিং এর সামনে দাঁড়িয়ে বলল, গ্র্যান্ডপা, আমি তোমাকে আর মিস জংকে ছেড়ে কিভাবে থাকবো? চ্যান সিং তার নাতনির দিকে গভীরভাবে তাকালেন এবং তার চোখে মায়ার জল জমে উঠল। ফিওনা, আমি জানি এটা তোমার জন্য খুবই কঠিন, কিন্তু তোমার নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানে থাকো তাহলে বিপদ হতে পারে। মিস ঝাং পানির বোতল রেখে মনোপুতভাবে এগিয়ে এসে ফিওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, ফিওনা, তুমি জানো আমরা সবসময় তোমার পাশে আছি। তোমার নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তুমি যাওয়ার পরও আমরা একে অপরের কাছে থাকবো। ফিওনার চোখে জল আরো বেশি গড়িয়ে পড়ল, কিন্তু ফিওনা একে অপরের কাছে থাকার প্রতিশ্রুতি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি তোমাদের খুব মিস করব। মিস্টার চ্যান সিং এর মিস ঝাং তার চোখের জল মোছার জন্যে তার দিকে সহানুভূতির চোখে তাকিয়েছিলেন, যেন তাদের ভালোবাসা এবং উদ্বেগ ফিওনার হৃদয়ে পৌঁছে যেতে পারে। অবশেষে ফিওনা তার ব্যাগপত্র গুছিয়ে তৈরি হলো। একান্তে ঘরের দিকে ফিরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নিচে নামলো। নেমে এসে দেখল মিস ঝাং সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। দরজার বাইরে মিস্টার চ্যাং সিং গাড়িতে বসে অপেক্ষা করছেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ফিওনা তার লাগেজটা হাত থেকে ছেড়ে মিস ঝাংয়ের দিকে এগিয়ে গেল। জড়িয়ে ধরে ফিওনা কান্নায় ভেঙে পড়ল। মিস ঝাংও নিজেকে সামলাতে পারলেন না। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। ফিওনা কান্নারত কণ্ঠে বলল, মিস্টার ঝাং, আমি আপনাকে অনেক অনেক মিস করব। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এমন দিন আসবে কোনো দিনও কল্পনা করিনি। মিস ঝাংয়ের কণ্ঠ কাঁপতে কাঁপতে বের হলো, আমিও তোমাকে খুব মিস করব ফিও মামুনি, কিন্তু মনে রেখো তোমার ভালো থাকা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিওনা মিস ঝাংকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটাই তাদের জীবনের শেষ সান্ত্বনা। বাইরে অপেক্ষায় থাকা মিস্টার চ্যাং সিং গাড়ির ভেতর থেকে এই দৃশ্যটি দেখছিলেন। তার চোখেও জল জমে উঠল, কিন্তু তিনি মুখ শক্ত করে জানতেন যে এটা ফিওনার সুরক্ষার জন্যই দরকার। ফিওনা শেষবারের মতো মিস ঝাংয়ের মুখের দিকে তাকিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে যেন ফিওনার জীবন থেকে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। গাড়ি চলছে আর ফিওনা আপন মনে বাইরের জানালা দিয়ে তাকিয়ে আছে। রাস্তার দুই পাশের দ্রুত পাল্টে যাওয়া দৃশ্যগুলো যেন তার চিন্তাগুলোর প্রতিফলন। অনেক কিছুই ভাবছে ফিওনা, নানান স্মৃতি, ভাবনা আর এক অজানা ভবিষ্যতের উদ্বেগ, সবকিছুই যেন মনের মধ্যে ঝড় তুলছে। মিস্টার চ্যান সিং একবার আর চোখে ফিওনার দিকে তাকালেন। তার দৃষ্টিতে উদ্বেগ আর স্নেহের মিশ্রণ। তিনি জানেন এই মুহূর্তটা ফিওনার জন্য কতটা কঠিন। তিনি আস্তে করে ফিওনার মাথায় হাত রাখলেন, যেন বলতে চাইলেন, আমি তোমার পাশে আছি। ফিওনা ধীরে ধীরে তার গ্র্যান্ডপার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল। কোনো কথা না বলে ফিওনা মাথা তুলে মিস্টার
চ্যান সিং এর কাঁধে রেখে দিল। এভাবে সে তার গ্র্যান্ডপার স্নেহের সান্ত্বনা খুঁজে পেল, যেন এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কষ্টের মাঝেও একমাত্র এই আশ্রয় তার জন্যে যথেষ্ট। গাড়ি চলতে থাকলো, আর ফিওনা তার গ্র্যান্ডপার কাঁধে মাথা রেখে নিঃশব্দে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে রইল, যেন তার নতুন জীবনের পথে পা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। গাড়িটি ধীরে ধীরে থামল পিকিং ইউনিভার্সিটির প্রাঙ্গণে। ফিওনা আর মিস্টার চ্যান সিং গাড়ি থেকে নামলেন। আশেপাশে একটি গভীর নীরবতা বিরাজমান। দুজনেই সোজা এগিয়ে গেলেন প্রফেসরের রুমের দিকে। দরজার সামনে এসে ফিওনা একটু পেছনে দাঁড়িয়ে রইল। মিস্টার চ্যান সিং একাই ভেতরে প্রবেশ করলেন। ফিওনার হৃদয় যেন ধাক্কা খাচ্ছে এক অজানা আশঙ্কায়। বাইরে অপেক্ষা করতে করতে তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর মিস্টার চ্যান সিং প্রফেসরের সাথে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে এলেন। তার পিছনে প্রফেসরও বের হয়ে এলেন। প্রফেসর হাসি মুখে ফিওনার দিকে তাকিয়ে বললেন, ফিওনা, তুমি তোমার কক্ষে যাও। আজ থেকে তুমি শাওইয়ান ডরমিটরিতে থাকবে। 5 নম্বর রুম তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। ফিওনা একটু চমকে উঠল। শাওইয়ান ডরমিটরি? এটি তো অন্যতম আধুনিক ডরমিটরি, তার জন্যই বরাদ্দ। মনের মধ্যে খানিকটা স্বস্তি আসলেও চেন সিংকে ছেড়ে যাওয়ার কষ্ট তাতে কমেনি। ফিওনা মৃদু কণ্ঠে মিস্টার চেন সিং এবং প্রফেসরকে বিদায় জানিয়ে ডরমিটরির দিকে পা বাড়ালো। বিদায়ের মুহূর্তে মিস্টার চেন সিং প্রফেসরের দিকে তাকিয়ে চমকিত কণ্ঠে বললেন, প্রফেসর, ফিওনা আমার একমাত্র নাতনি, ও যেন কোনো রকম অসুবিধায় না পড়ে। আপনি দেখবেন, ঠিক আছে? প্রফেসর আশ্বস্তভাবে মাথা নেড়ে বললেন, নিশ্চয় মিস্টার সেন সিং, আপনি নিশ্চিন্তে থাকুন। ফিওনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। ফিওনা ততক্ষণে বেশ কিছুটা দূরে চলে গেছে। তার অন্তরে মিশ্র অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। একদিকে নতুন পরিবেশের উত্তেজনা, অন্যদিকে মিস্টার চ্যান সিংকে ছেড়ে যাওয়ার বেদনা। কিন্তু তার সামনে এখন এক নতুন অধ্যায়। শাওইয়ান ডরমিটরি 5 নম্বর রুমের দিকে। শাওইয়ান ডরমিটরির 5 নম্বর রুমটি একটি সাদা মাটা কিন্তু আরামদায়ক স্থান। রুমটি হালকা রঙের দেওয়াল এবং আধুনিক আসবাবপত্রের সাথে সাজানো। এখানে 2টি একক বিছানা রয়েছে। প্রতিটি বিছানার পাশে একটি ছোট কাঠের টেবিল। একটি বড় জানালা রুমটিতে প্রাকৃতিক আলো প্রবাহিত করে এবং বাইরের সবুজ পরিবেশের দৃশ্য দেখায়। রুমটিতে একটি স্টাডি ডেস্ক, একটি বুকশেলফ এবং একটি আলমারি রয়েছে, যা স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় সবকিছু রাখতে সুবিধাজনক। নরম পর্দা, একটি ছোট কার্পেট এবং কয়েকটি গাছপালা রুমটিতে আরামদায়ক পরিবেশন যোগ করে। মোট কথা, এটি ফিওনার থাকার জন্য একটি সুস্থ ও সুন্দর স্থান হবে। ফিওনা লাগেজ হাতে নিয়ে ধীরে ধীরে শাওইয়ান ডরমিটরির 5 নম্বর রুমে প্রবেশ করল। ঘরের ভিতরে ঢুকতেই সে লক্ষ্য করল রুমটি পরিপাটি ও পরিচ্ছন্ন। যেখানে হালকা রঙের দেওয়াল এবং আধুনিক আসবাবপত্র সহজ এবং আরামদায়কভাবে সাজানো। ফিওনার চোখ চলে গেল পাশের বেডে, যেখানে একটি মেয়ে বসে তার লাগেজ গোছাচ্ছিল। মেয়েটি ছিল ফিওনার ক্লাসমেট লিয়া। তাকে দেখে ফিওনার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। ও, তুমি এখানে? ভালো লাগছে তোমার সঙ্গে আবার দেখা হয়ে। লিয়া হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আমি এখানেই থাকি। তুমি কেমন আছো? আসো, আমি তোমার লাগেজ কোথায় রাখতে হবে দেখিয়ে দিই। ফিওনা বনে বনে কিছুটা স্বস্তি পেল। লিয়া তার লাগেজের ব্যবস্থা করতে সাহায্য করলো এবং দুজনেই রুমে নতুন পরিবেশে নিজেদের স্থান করে নিল। গভীর রাত। পুনরায় সেই অজানা পাহাড়ের গুহায় ল্যাবের সামনে বসে আছে সেই আগন্তুক। তার সামনে কম্পিউটারের স্ক্রিনে আরেকটা ল্যাবের প্রতিফলন দেখা যাচ্ছে। ভিডিও কল চলছে। ড্রাকোনিস, আগন্তুক ভঙ্গুর কণ্ঠে বলল, আমি ব্যর্থ হয়ে ফিরেছি। আমি পারিনি আমার ভাই এথেরিয়নকে ফিরিয়ে আনতে। ওর অবস্থা খুবই গুরুতর। এভাবে কিছুদিন থাকলেও ও তার সর্বস্ব শক্তি ও ক্ষমতা হারিয়ে ফেলবে। কম্পিউটারের স্ক্রিনে ড্যাক্রোনিসের মুখ চিন্তা ও উদ্বেগে ভরা। কিন্তু তুমি ব্যর্থ হলে কিভাবে? তুমি তো ভেনাসের সর্বশক্তিমান ড্রাগন প্রিন্স। আগন্তুক গভীর হতাশার সঙ্গে বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু সিকিউরিটি ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল। আমি সেরাফিক ডিটারেন্ট নামের একটি রাসায়নিক দেখেছি, যা আমাদের জন্য তো বটেই, অন্য কোনো ড্রাগনের জন্যও বিপজ্জনক। আমাদের এখন অন্য কোনো পরিকল্পনা নিতে হবে। ড্যাক্রোনিস মাথা নেড়ে বলল, তুমি এখান থেকে ফিরে এসছো,
এখন আমাদের দ্রুত কিছু করার প্রয়োজন। তুমি যা পারো তা করবে, কিন্তু অ্যাথেরিয়নের জন্য সময় খুবই কম। আগন্তুক কলটি কেটে দিল। গভীর শুনশান নীরবতা গুহার অন্ধকারে আগন্তুক কম্পিউটারের স্ক্রিনে কিছু টাইপ করছিল। হঠাৎ স্ক্রিনে একে একে কিছু ছবি ভেসে উঠল। প্রথম ছবিটি ছিল মিস্টার চ্যান সিংয়ের, দ্বিতীয় ছবিটি ছিল ওয়াংলির এবং তৃতীয় ছবিটি একটি তরুণীর ছবি দেখা গেল। তরুণীর ছবিটি দেখে আগন্তুক কিছুটা অবাক হলো। এতক্ষণ যে ল্যাবে কার কার আগমন ঘটেছিল এথেরিয়ান বন্দি থাকা অবস্থায় তা বিশ্লেষণ করছিল এবং এই তরুণীর উপস্থিতি তার পরিকল্পনায় নতুন একটি ধাঁধা যোগ করলো। কে এই মেয়ে? আগন্তুক নিজের মনে প্রশ্ন করলো। তার চিন্তার লাইনটি এবার নতুন দিক নিতে শুরু করলো। ছবিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে বিস্তারিত তথ্য ভেসে উঠল। আগন্তুক মৃদু কণ্ঠে বলল, অ্যালিসন ফিওনা। তথ্যের বিশ্লেষণে আগন্তুক বুঝতে পারল যে এই তরুণী ফিওনা ল্যাবের সিক্রেট প্রকল্পের সাথে কোনোভাবে জড়িত। তার উপস্থিতি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন তার সম্পর্কিত তথ্য আরও গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করলো পুরোপুরি ডিটেইল বের করার সাথে সাথে। আগন্তুক গভীরভাবে চিন্তা করতে করতে বলল, মিস্টার চেন সিং এর একমাত্র নাতনি পিকিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পেয়েছি আমি আমার শিকার। এবার তার মাধ্যমে আমি আমার ভাইকে উদ্ধার করব। আগন্তুক লোকেশন ট্র্যাকিং সিস্টেমে ফিওনার অবস্থান শনাক্ত করার সাথে সাথেই তার মুখে একটি সন্তুষ্টির হাসি ফুটে উঠল। স্ক্রিনে দেখা গেল ফিওনার অবস্থান পিকিং ইউনিভার্সিটির ডরমিটরিতে। আগন্তুক ঠোঁট প্রসারিত করে হাসল। চোখে মুখে এক অদ্ভুত উল্লাস প্রকাশ পেল। মিস্টার চেন সিং, এবার তোমার আদরের নাতনি খুলবে ওই সিক্রেট রুমের দরজাটা। যদি আমি আমার পরিকল্পনায় সফল হতে না পারি তবে আমি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন নই। তার এই কথাগুলো দেওয়ালের উপর ধ্বনিত হয়ে ফিরে আসে, যেন আকাশ ও বাতাসও তার সংলাপে সাড়া দেয়। এক ঝাঁকুনি হাওয়ার গর্জনে চারপাশে কেঁপে ওঠে, যার মধ্যে এক ধরনের শক্তি ও দৃঢ়তার প্রকাশ ঘটে। ফিওনা পড়ার ডেস্কে বসেছিল। খোলা জানালা দিয়ে প্রবাহিত দমকা হাওয়া তার মুখে লাগলো, যা অস্বাভাবিকভাবে তীব্র ও ঠান্ডা ছিল। এই হাওয়ার মধ্যে এমন কিছু ছিল যা ফিওনার অজান্তেই তার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি আগাম বার্তা দিল। মনে হলো এই অদ্ভুত হাওয়া কিছু বড় পরিবর্তনের অথবা বিপদের সংকেত বহন করছে, যার প্রভাব তার জীবনের শিগগিরই স্পষ্ট হবে। রাতের অন্ধকারে ফিওনা আর লিয়া ঘুমিয়ে পড়ার পরেও ফিওনা সঙ্গমতে ছিল না। সে জানালার সামনে এসে দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারার মাঝে ভেনাস খুঁজে পাওয়া যেন এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হঠাৎই একটি অস্বস্তির অনুভূতি ছাড়া নিজের অজান্তেই সে নিজের ভিতরের অস্থিরতা অনুভব করছিল। জ্যাসপার তার স্মার্ট ঘড়িটি নিয়ে একটি নতুন কৌশল গ্রহণ করলো। সে বিশেষ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফিওনার ছবির সাথে ঘড়ির সংযোগ স্থাপন করলো। এই প্রযুক্তি ব্যবহার করে ঘড়িটি ফিওনার সামনের দিকে গেলে একটি সিগন্যাল প্রেরণ করবে। অ্যাপ্লিকেশনটি ঘড়ির ব্লুটুথ ফিচারের মাধ্যমে ফিওনার ছবি বিশ্লেষণ করে এবং যখনই ফিওনা তার দৃষ্টির আওতায় আসবে ঘড়িটি একটি বিশেষ সংকেত পাঠাবে, যা জ্যাসপারকে তার উপস্থিতি সম্পর্কে সতর্ক করবে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা তাকে বাস্তব সময়ের তথ্য সরবরাহ করবে, ফিওনার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করবে। এই প্রযুক্তির মাধ্যমে জ্যাসপার নিশ্চিত হতে পারবে যে তার লক্ষ্য ফিওনা কোথায় রয়েছে এবং সে তার পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। ফিওনা ডেস্কের সামনে চেয়ারে বসে গভীর মনোযোগে গিয়ে পড়াশোনা করছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব কাছে, আর তার জন্য প্রস্তুতি নিতে কোনো ফাঁক রাখছে না। খোলা জানালা দিয়ে মৃদু বাতাস আসছে। আকাশে সন্ধ্যার আলো নিভু নিভু করে জ্বলে উঠছে। ভেনাস তারার উজ্জ্বলতা সেই পরিচিত শান্তি দিয়ে হাজির হয়েছে। হঠাৎ ফিওনার চোখে ধরা পড়ল আকাশে এক অভূতপূর্ব দৃশ্য। আজ যেন কিছু অস্বাভাবিক ঘটছে। একসাথে 5টি আলোকরশ্মি ভেনাস থেকে তীরের মতো ছুটে আসছে পৃথিবীর দিকে। সোনালি, নীল, কালো, সাদা
আর লাল রঙের। আলোর রশ্মিগুলো এক দ্রুত গতিতে এগিয়ে আসছিল যে ফিওনার চোখ অবাক বিস্ময়ে স্থির হয়ে গেল। মনে হচ্ছিল এই আলোক রশ্মির আগমন যেন কোনো নতুন ঘটনার ইঙ্গিত দিচ্ছে। মুহূর্তের মধ্যে আলোক রশ্মিগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। ফিওনা তখনও আকাশের পানে হতভম্ব হয়ে তাকিয়েছিল। ওর চোখে লাল, সোনালি, কালো, নীল আর সাদা রঙের আলোকরশ্মির সেই অদ্ভুত দৃশ্য এখনো স্পষ্ট। এর আগে এমন কিছুও কখনো দেখেনি। যদিও চীনের পৌরাণিক কাহিনীতেও এমন অস্বাভাবিক দৃশ্যের কথা পড়েছিল ও, আজ ওর সামনে সত্যি সত্যি তা ঘটল। হঠাৎ করেই লিয়া বাইরে থেকে ফিরে এসে রুমে প্রবেশ করলো। লিয়ার চোখ পড়ে ফিওনাকে জানালা দিয়ে তাকিয়ে থাকতে। তার অদ্ভুত মনোভাব দেখে লিয়া সোজা ফিওনার কাছে এসে ডাক দেয়, ফিওনা, তুমি ঠিক আছো তো? এমন অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে কি দেখছিলে? ফিওনা তেমন কিছু বলার আগেই লিয়া তার পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফিওনা এই মুহূর্তে কি বলবে তা ভেবে পায় না, আর বলতেও লিয়া বিশ্বাস করবে না, কেননা ফিওনা চাইলেও এখন তা প্রমাণিত করতে পারবে না। তাই কথা ঘুরিয়ে নেয় আর স্বাভাবিক স্বরে বলে, তেমন কিছু না লিয়া, আমার গ্র্যান্ডপার কথা খুব মনে পড়ছিল, তাই বাইরের দিকে তাকিয়েছিলাম। লিয়া ফিওনার দিকে মিষ্টি করে হেসে বলল, শোনো, আজকে রাতে আমার একটা বেস্ট ফ্রেন্ডের জন্মদিন উদযাপন হবে। আমাকে ইনভাইট করেছে। আমি ভাবছিলাম তোমাকে আমার সাথে নিয়ে যাব, মজা হবে, আর মনে হয় তোমার মনটাও ভালো হয়ে যাবে। ফিওনা একটু চিন্তিত মুখে বলল, না, আমি যাব না, তুমি যাও। তোমার বন্ধু তোমাকে ইনভাইট করেছে, আমি যদি যাই তাতে কেমন দেখাবে? লিয়া দ্বিধাগ্রস্তভাবে বলল, আরে, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। তাছাড়া এত রাতে আমি একা একা যাব, আবার একা একা বাসায় ফিরব। প্লিজ ফিওনা, না করো না, আসো আমার সাথে চলো। ফিওনা কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাব। দুজনে মিলে দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো। ফিওনা আজকে একটি ব্ল্যাক মিনি ড্রেস পরেছে। তার ঠোঁটে ব্রাউন লিপস্টিকের একটি গাঢ় শেড, চোখে ক্যাট আই মেকআপ এবং কানের দুল হিসেবে সিম্পল ব্ল্যাক ইয়াররিংস। তার হাতে একটি সিম্পল ব্রেসলেট আর গ্ল্যামার্স কালার্স হেয়ারস্টাইল সম্পন্ন। ফিওনাস পায়ে স্টিলেটো হিল এবং হাতে একটি লিটল ক্লাচ ব্যাগ। লিয়া ফিওনার সাজ পোশাক দেখে মুগ্ধ হয়ে বলল, ও ফিওনা, তোমাকে আজকে সত্যিই অসাধারণ লাগছে। তোমার এই ব্ল্যাক মিনি ড্রেস আর গাঢ় খয়েরি লিপস্টিক একসাথে খুবই আকর্ষণীয় এবং গ্ল্যামার্স লাগছে। একদম পারফেক্ট লুক। ফিওনাও লিয়ার সাজ পোশাক দেখে প্রশংসা করতে শুরু করলো। তোমাকেও আজকে একেবারে দারুণ লাগছে, ফিওনা মুগ্ধ কণ্ঠে বলল। তোমার এলিগেন্ট বডিকন ড্রেসটায় তোমাকে বেশ মানিয়েছে। লিয়া হাসি মুখে উত্তর দিল, ধন্যবাদ ফিওনা। এবার চলো বের হওয়া যাক, বাইরে গাড়ি অপেক্ষা করছে। ফিওনা আর উঞ্জুলিয়া একসাথে গাড়িতে উঠে পড়ল। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। রাতের শহরের আলো আর সঙ্গীতের সুরের মাঝে মিশে গেল। ফিওনা জানালার পাশে বসে বাইরে তাকাচ্ছিল। শহরের উজ্জ্বল আলোকরশ্মি আর নৈশ জীবনের ঝলক তাকে আকর্ষণ করছিল। লিয়া পাশেই বসে, মৃদু হাসিতে তার মুখ উজ্জ্বল ছিল। দুজনেই আজকের রাতের জন্যে প্রস্তুত ছিল। অনুভব করছিল নতুন এক উত্তেজনা। গাড়ির ভিতরে আলো ও সঙ্গীতের মৃদু ঝলক ফিওনা ও লিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছিল। ল্যাবের ভিতরে মিস্টার চেন সিং এবং ওয়াওলিং বসে গভীর চিন্তায় মগ্ন। তাদের আলোচনার বিষয় ছিল গতকাল রাতের ঘটনার পরিণতি। ওই ড্রাগনকে উদ্ধার করার জন্য তার সঙ্গী এসে পড়েছে। মিস্টার চ্যান সিং বললেন, তার মুখাবয়ব চিন্তিত। আমার ল্যাব ভাঙচুর করেছে, সিক্রেট রুমের দরজা খুলতে না পেরে। তবে তুমি জানো, সে সহজে হার মানবে না, নিশ্চিতভাবে আবার চেষ্টা করবে। একবার লোকেশন পেয়ে গেছে, আর এখন আমরা কিভাবে প্রতিরোধ করব? ওয়াংলিং ধীরে ধীরে মাথা ঝাঁকালেন। তার চিন্তামগ্ন মুখে একটা সংকল্পের ছায়া। আপনার মতে যদি সে সত্যিই চেষ্টা করে, তাহলে আমাদের অবশ্যই আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। হয়তো আমাদের দরজার নিরাপত্তা বাড়াতে হবে বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, কিন্তু আমাদের আগে নিশ্চিত করতে হবে যে কিভাবে আবার দরজায় পৌঁছাবে। এই কাজ করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মিস্টার চ্যান সিং গভীর নীরবতা কাটিয়ে বলেন, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। যে কোনো মূল্যে দরজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর আমাদের তদন্ত অব্যাহত রাখতে হবে, যাতে সে কোনোভাবে আমাদের প্ল্যান ফাঁস করতে না পারে। দুইজনেই এই সংকল্প নিয়ে তাদের আলোচনা শেষ করলেন। তাদের চোখে প্রতিশ্রুতি আর দৃঢ়তা ফুটে উঠছিল। গুহার অন্ধকার কোণায় তাদের মুখে গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাবোধের প্রতিফলন স্পষ্ট। তারা সবাই প্রিন্স জ্যাসপারকে অভিবাদন জানিয়ে সম্মান প্রদর্শন করে। প্রিন্স অরিজিন, আমরা উপস্থিত। একজন আগন্তুক বললেন, মাথা নোয়ালো। আমাদের নির্দেশ দিন, আমরা কিভাবে আপনার নির্দেশ পালন করব। জ্যাসপার, যার মুখে ছিল গভীর ও দৃঢ় ভঙ্গি, তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। বর্তমানে তোমাদের কাজ হলো আমার দেওয়া লোকেশনে কড়া নজরদারি রাখা। এই সময়ের মধ্যে চেষ্টা করো কেমিক্যাল প্রতিরোধের জন্য কৌশল বের করতে। কিন্তু মনে রাখবে, আমার মিশন আরও গুরুত্বপূর্ণ। আমি এখন আমার মূল লক্ষ্য পালনে যাচ্ছি। আগন্তুকরা মাথা নুইয়ে সম্মতি জানিয়ে চলে গেলেন। জ্যাসপার তাদের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলেন। জ্যাসপার তাদের প্রতি আস্থাশীল ছিলেন, কিন্তু নিজস্ব মিশনে প্রবেশ করার জন্যে তার মনোযোগ সম্পূর্ণভাবে নিবদ্ধ ছিল। জ্যাসপার তার গুহার অভ্যন্তরে এক কোণে দাঁড়িয়ে এক ক্ষণ অপেক্ষা না করে দ্রুততার সাথে তার স্মার্ট ঘড়ির স্ক্রিনে ফিওনার সর্বশেষ লোকেশন ট্র্যাক করলেন। স্ক্রিনে ফিওনার অবস্থান স্পষ্ট হয়ে উঠল এবং এক ঝলকে জ্যাসপার ওর লক্ষ্য বুঝতে পারলেন। চোখে দৃঢ় সংকল্প নিয়ে জ্যাসপার নিঃশব্দে গুহার মধ্যে থেকে বেরিয়ে গেলেন। ওর প্রতিটি পদক্ষেপ ছিল দ্রুত ও নির্ভুল। ও জানত আর এক মুহূর্ত সময় নষ্ট করা সম্ভব নয়। ফিওনার দিকে ওর যাত্রা শুরু করে দিয়েছে। গাড়ি এসে থামলো তার গন্তব্যে। ফিওনা ও লিয়া গাড়ি থেকে নামতেই ফিওনার চোখে পড়ল উজ্জ্বল সাইনবোর্ড, যার উপর স্পষ্টভাবে লেখা ছিল M1T বেইজিং। ফিওনা অবাক দৃষ্টিতে সাইনবোর্ডের দিকে তাকিয়েছিল। এখানে বার্থডে পার্টি হবে? ফিওনা লিয়ার দিকে তাকিয়ে জানতে চাইল। লিয়া হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ আসো, আমি তোমাকে ভেতরে নিয়ে যাই। ফিওনা লিনার হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই তার চোখে পড়ল এক দৃশ্য। এটি একটি আধুনিক নাইট ক্লাব, যেখানে চারিপাশ জুড়ে উজ্জ্বল আলো, বর্ণিল নাচের ডিস্কো বল এবং সুরম্য সঙ্গীতের ঝংকার। ফিওনার জন্যে এই পরিবেশ ছিল নতুন আর অদ্ভুত। ঘরের অভ্যন্তরের চমকপ্রদ সাজসজ্জা আর সঙ্গীতের উন্মাদনা তাকে অভ্যস্ত দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে গেল। ধূমপান থেকে শুরু করে নানা ধরনের আলো ও গানের তালে তালে সবাই মগ্ন। ফিওনা এক মুহূর্তের জন্যে হোঁচট খেল। এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। একটা টেবিলের চারিপাশে বেশ কিছু ছেলে মেয়ে জমায়েত হয়ে বসেছিল। লিয়া তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে পরিচিত হতে শুরু করলো। একটি মেয়ে, যিনি ককটেল হাতে নিচ্ছিলেন, উঠে এসে লিয়াকে জড়িয়ে ধরলেন। ওহ লিয়া, তুই এসেছিস, তোকে কি সুন্দর লাগছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। লিয়া উজ্জ্বল মুখে মেয়েটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলল, মিংঝু, শুভ জন্মদিন। তুই তো আমাদের পার্টির প্রধান অতিথি। মিংঝু মিষ্টি হাসি দিয়ে লিয়াকে ধন্যবাদ জানালো। ফিওনার দিকে তাকিয়ে বলল, ও কে রে? এটা ফিওনা, আমার নতুন রুম। লিয়া উত্তর দিল, ফিওনা, এ হলো মিংঝু, আজকের জন্মদিনের মেয়েটি, আর এখানে সবাই আমাদের বন্ধু। ফিওনা মিস্টার ঝুকে সম্মান জানিয়ে বলল, শুভ জন্মদিন মিস্টার ঝু, খুব ভালো লাগছে তোমার সাথে পরিচিত হয়ে। মিস্টার ঝু হাসি দিয়ে ফিওনার হাতে হাত রেখে বলল, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে, আসো আমাদের সাথে বসো। ফিওনা লিয়ার সাথে টেবিলের দিকে এগিয়ে গেল। তাপমাত্রা কিছুটা কম হলেও ক্লাবের আনন্দ মুখর পরিবেশে সে দ্রুত মানিয়ে নিয়েছিল। এমন পরিবেশে ফিওনা প্রথমবার এসেছে, তাই কিছুটা আশ্চর্য ছিল, কিন্তু লিয়ার সাথে সাথে পার্টির আনন্দের সঙ্গে মিশে যেতে শুরু করলো। অবশেষে কেক কাটা সম্পূর্ণ করলো। কেক কাটা শেষ হতেই পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। সবার মুখে কেকের স্বাদ আর আনন্দের হাসি মিশে গিয়েছিল। তারপরে একে একে ওয়েটাররা অ্যালকোহল দিয়ে ভরা গ্লাস নিয়ে টেবিলের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ফিওনা প্রথমবারের মতো এমন দৃশ্য দেখছিল। সবাই মদ্যপানে মগ্ন হয়ে উঠল। লিয়া উৎসাহিতভাবে বলল, ফিওনা, তুমি কিছু খাবে? না ধন্যবাদ। ফিওনা নম্রভাবে উত্তর দিল,
আমি কাটলেট পছন্দ করি না, যদি সম্ভব হয় তবে মকলেট খেতে পারি। লিয়া আগেই ফিওনার বিষয়ে সবাইকে অবহিত করে রেখেছিল। এই ওয়েটারটা ফিওনার জন্য বিশেষভাবে মকটেল প্রস্তুত করতে শুরু করলো। অন্যেরা যখন মদের গ্লাস তুলে আনন্দে মশগুল ছিল, ফিওনা লিয়ার পাশে বসে নিজের মকটেল হাতে নিয়ে উপভোগ করতে শুরু করলো। ফিওনার চোখ মদ্যপানের পরিণতি লক্ষ্য করে গাঢ় উদ্বেগে ভরে উঠল। লিয়ার সঙ্গীরা আনন্দে মাতাল হয়ে উঠলেও ফিওনার চোখে পড়েছিল এক ধরনের অস্বস্তি ও পরিমাপের সীমা ছাড়া পানীয়ের প্রতি আসক্তি। লিয়া, তোমার কি মনে হয় সব ঠিক আছে? ফিওনা শান্ত স্বরে জানতে চাইল। লিয়া হাসি মুখে উত্তর বলল, হ্যাঁ, সবাই মজা করছে, তুমি চিন্তা করো না, তোমার মকটেল এসে যাবে আর সব কিছু ঠিকঠাক থাকবে। ফিওনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্লাবের উজ্জ্বল আলো আর আনন্দমুখর পরিবেশের মধ্যে ও লিয়ার কাছে আশ্রয় পেল। ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টি তবুও ক্লাবের পরিবেশকে বিশ্লেষণ করতে থাকলো। এমন পরিস্থিতিতে ফিওনা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলো। লিয়ার বন্ধুদের আনন্দের অংশ হয়ে উঠতে সে চেষ্টা করছিল। ফিওনা হাতে পিঙ্ক রঙের একটি মকটেল ধরে ধীরে ধীরে চুমুক দিচ্ছিল। এতে ছিল পিচ আর পাইনঅ্যাপেলের সুমধুর মিশ্রণ। প্রতিটি ঢোকের সাথে সাথে মিষ্টি স্বাদ আর মনকে একটু হলেও প্রশান্তি দিচ্ছিল। ক্লাবের আলো ছায়ায় চারপাশের পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে ফিওনা। তর্কাতর্কি, হাস্যরস, মিউজিক এবং সুরেলা হৈহুল্লোড়ে তাকে আবিষ্ট করে রেখেছে। হঠাৎ বার কাউন্টারের দিকে ওর চোখ পড়তেই ফিওনা দেখল এক রহস্যময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে। ব্যক্তিটির হাতে ছিল একটি গাঢ় লাল পানীয় এবং তার উপর দিয়ে কালো রঙের হুডি পরা। মাথায় হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছে। চোখের সানগ্লাস এবং মুখে মাস্ক দিয়ে মুখ আচ্ছাদিত ছিল। তার অদ্ভুত পোশাক এবং গোপনীয়তা দেখে ফিওনার মনে সেদিনের স্মৃতি ঝলসে উঠল। যখন সে ব্যালকনি থেকে নিচে একটি অজ্ঞাত ব্যক্তিকে দেখেছিল, ফিওনার অস্বস্তি বেড়ে গেল। কিভাবে ওই লোক এখানে এসেছে? কেন তার মুখের সমস্ত পরিচয় আড়াল করা? অদ্ভুতভাবে ক্লাবে এসে সানগ্লাস পরা একটি ব্যক্তিকে দেখে ওর কৌতূহল আরও বেড়ে গেল। ফিওনা অনুভব করল যে সেই রহস্যময় ব্যক্তি ওকে লক্ষ্য করছে। তাকে চোখের তীক্ষ্ণ নজর এবং মুখাবয়বের অস্বাভাবিক গোপনীয়তা ফিওনার ভিতরে গভীর এক অস্বস্তি তৈরি করলো। হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো এবং শরীরের প্রতিটি আণুবীক্ষণিক কোষে এক অদ্ভুত শীতলতা অনুভব হতে লাগলো। ভয়ের কারণে ও দ্রুত লিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু লিয়া এবং তার বন্ধুরা ইতিমধ্যেই মাতাল হয়ে পড়েছে। তাদের মধ্যে কেউই নিজেকে সংবেদনশীলভাবে অভ্যস্ত না রেখে মনের কোনো অবস্থায় নেই। ফিওনা একদিকে তাদের অবস্থা দেখে উদ্বিগ্ন হতে লাগলো, অন্যদিকেও চেয়েছিল যেন তারা দ্রুত ঘরে ফিরে যায়। ফিওনা দ্রুত লিয়ার কাছে গিয়ে বলল, লিয়া চলো, আমরা এখনই বাসায় চলে যাই, আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। লিয়া মাতাল অবস্থায় হাসতে হাসতে বলল, আর একটু সময় তো দাও, পার্টি তো শুরু হয়েছে। ফিওনার মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। ও জানালো, আমার সত্যি ভালো লাগছে না, আমার যাওয়া দরকার। লিয়ার সঙ্গীরা নেচে এবং গেয়েই যাচ্ছিল। ফিওনা ততক্ষণে ওর মোবাইল বের করে দ্রুতভাবে ক্যাবের ব্যবস্থা করার চেষ্টা করছিল। ওর মনোযোগ এখন সেই রহস্যময় লোকের দিকে, যে প্রতি মুহূর্তে ওর কাছে ঘনিষ্ঠ হয়ে আসছিল, যেন কোনো অদৃশ্য থাবা তাদের ভিতর প্রবেশের জন্য প্রস্তুত। ফিওনা ক্লাবে ভিতরে নিজেকে একদম অস্বস্তিতে অনুভব করতে লাগলো। ওর চোখের কোণে সেই রহস্যময় ব্যক্তি এখনো দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ একজন ছেলে এসে ওর হাত ধরে। চলো আমাদের সাথে নাচো বলেই প্রস্তাব দিল। ফিওনা নিজের অস্বস্তি প্রকাশ করে বলল, না ধন্যবাদ, আমি নাচতে চাই না। ছেলেটি আপত্তি না মেনে বারবার জোর করতে থাকলো। আরে এসো না, একটু মজা হবে। তার বারবার অনুরোধে ফিওনার বিরক্তি বাড়তে থাকে। ও সংকটের মধ্যে পড়ে গিয়ে উচ্চারণ করলো, আমি বলেছি না আমি নাচবো না। সতর্ক ও উত্তেজিত পরিস্থিতির মধ্যে হঠাৎ ঘটে গেল একটি
অপ্রত্যাশিত ঘটনা। তৎক্ষণাৎ এক অজ্ঞাত ব্যক্তি ছেলেটির মাথায় একটি কাঁচের বোতল দিয়ে আঘাত করলো। কাঁচের বোতল ভেঙে মাথায় আঘাত লাগতেই ছেলেটির মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো। ছেলেটি মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ঘটনাটি এতটাই তীব্র ছিল যে সবার মনোযোগ সেদিকে চলে গেল। ফিওনা চমকে ওঠে। ক্লাবের পরিবেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়। আলো ও সঙ্গীত বন্ধ হয়ে যায়। মাতালদের মধ্যে কেউই প্রতিক্রিয়া জানায় না। তারা নিজেদের মতো করে নাচে ও মেতে থাকে। তবে ফিওনার চোখের সামনে দাঁড়িয়ে রহস্যময় ব্যক্তি যিনি ওই ঘটনাটি ঘটিয়েছেন তার দিকে তীব্রভাবে তাকিয়ে থাকে। ফিওনার বুকের মধ্যে এক ধরনের শীতলতা অনুভব হয়। ম্যানেজার দ্রুত ছুটে আসে, তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। রহস্যময় ব্যক্তির চোখে হালকা সানগ্লাস ছিল, যা সে নরম করে নিচে নামিয়ে ফেলল। ম্যানেজার তার নখের অভিব্যক্তি দেখে আরও বেশি ভীত হয়ে পড়ল। রহস্যময় ব্যক্তি এক নিঃশ্বাসে ফিওনার হাত ধরে ওর শরীরের অদৃশ্য শক্তি যেন তাকে নীরবভাবে নিয়ন্ত্রণ করছে। ফিওনার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু ওর হাত ধরে নেওয়ার পর ও কোনো রকম প্রতিরোধ ছাড়াই অসহায়ের মতো ম্যানেজারের সামনে দিয়ে চলে আসে। ফিওনা যেন স্বপ্নের মতো সেই লোকের পিছনে পিছনে চলে যায়। ক্লাবের চটচলতি পরিবেশের মধ্যে থেকে বেরিয়ে আসে। ম্যানেজার ও অন্যান্যরা আশেপাশের পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু ফিওনার অদৃশ্য গতির দিকে কোনো নজর দিতে পারে না। বাহিরে এসে রহস্যময় ব্যক্তির গতি অব্যাহত থাকে। ফিওনার মনের ভিতর প্রশ্ন ও উদ্বেগের ছায়া বাড়তে থাকে, কিন্তু ও এক মুহূর্তের জন্যেও দাঁড়িয়ে যায় না। ওর হাতের শক্তি মনে যেন কোনো বাধা দেয় না। চোখের সামনে গাঢ় অন্ধকারের মধ্যে একটি গাঢ় রঙের গাড়ি দাঁড়িয়েছিল। রহস্যময় ব্যক্তি গাড়ির দরজা খুলে দিয়ে ফিওনাকে বসতে সাহায্য করে। ফিওনা অস্বস্তির মাঝে গাড়ির আসনে বসে পড়ে। রহস্যময় ব্যক্তি ড্রাইভিং সিটে বসে আর গাড়িটি চলতে শুরু করে। গাড়ির ভিতরের শীতল পরিবেশে ফিওনার মন অবসন্ন হয়ে পড়ছিল। আর কিছুক্ষণ পরেই ওর সম্বিত ফিরে আসে, ভয় ও অবাক অবস্থায়। ফিওনা তার দৃঢ় কণ্ঠে প্রশ্ন করে, কে আপনি? এরকম রহস্যময় পোশাক কেন? এই লোকটাকে এমন নির্মমভাবে মারলেন কেন? আর আমাকেই বা কেন এই লোকটার হাত থেকে রক্ষা করলেন? রহস্যময় ব্যক্তি গাড়ি নামিয়ে দেয় এবং তার মুখে ঠান্ডা গম্ভীর একটা দৃষ্টি দিয়ে ফিওনার দিকে তাকায়। গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠে তিনি বলে, জ্যাসপার অরিজিন আমার নাম। ফিওনার মনে দ্বিধায় সৃষ্টি হয়। ওর কণ্ঠে স্পষ্ট উত্তেজনা আর সন্দেহ। কি চান? কোথা থেকে এসেছেন? ফিওনা জিজ্ঞাসা করে। ওরা কণ্ঠ উদ্বেগ ও কৌতূহল মিশে থাকে। জ্যাসপার তার ঠান্ডা শান্ত কণ্ঠে জবাব দেয়, আপাতত আমি কিছুই চাই না, শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ফিওনার চোখে অস্বস্তি ঝিলমিল করে ওঠে। আপনি কেন রাতের বেলায় এমন অদ্ভুতভাবে সানগ্লাস আর মুখে মাস্ক পরেছেন? আমার সামনে আপনার আসল চেহারা দেখান। জ্যাসপার ধীরে ধীরে তার সানগ্লাসের দিকে হাত বাড়ায় এবং হাসতে হাসতে বলে, যদি আমি সানগ্লাস খুলে ফেলি আর মাস্ক সরিয়ে ফেলি, তুমি আমাকে দেখে ঠিক থাকতে পারবে? মনে রেখো, যদি তুমি সত্যি দেখার সাহস রাখো তবে আমি দেখাতে পারবো। ফিওনা তার কথায় একটু স্নিগ্ধ হাসি দেখতে পায়। সেটা কেবল যেন রহস্যময় এবং অপ্রত্যাশিত। জ্যাসপারের হাসির ভঙ্গি যেন অন্ধকারের মধ্যে একটি অনুপ্রেরণা, যার ফিওনার মনের মধ্যে গভীর রেখা রেখে যায়। ফিওনা মৃদু কৌতূহল আর উদ্বেগের মিশ্রণ কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি এতটাই ভয়ঙ্কর দেখতে যা আমি দেখে ঠিক থাকতে পারবো না? আপনার আসল চেহারা দেখলে আমি কি ভয় পেয়ে যাব? জ্যাসপার ওর মাথায় একটু ঝুঁকিয়ে এক হাতে স্টিয়ারিং এর ওপর রাখে আর অন্য হাতে সানগ্লাস সরানোর জন্য প্রস্তুত হয়। ফিওনার চোখে সে মুহূর্তের এক অদ্ভুত মিশ্রণ উত্তেজনা ও অত্যাশ্চর্য রূপ নিল। জ্যাসপার তার সানগ্লাস খুলে ফিওনার দিকে তাকালো। ম্যাস্কের আড়াল থেকে দুইটি চোখে দেখা গেল এক অদ্ভুত সৌন্দর্য, যা প্রশান্তি এবং রহস্যের মিশ্রণ। চোখ দুটি প্রাকৃতিক অলিভ গ্রিন রঙের, যেখানে সোনালি সবুজের মধ্যে হালকা ধূসর টোন দেখা যায়। এই চোখের রং যেন ক্যালিডোনিয়ায় গাছের পাতা এবং সূর্যের আলোতে পরশে নরম সোনালি হালকা আভা মিশিয়ে তৈরি করা একটি অলিভ গ্রিন মিশ্রণ। এই চোখের রং যেন পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যের প্রতিচ্ছবি। সাগরের গভীরতায় সূর্যের আলোর প্রতিফলন, যা একদিকে শান্ত এবং অন্যদিকে রহস্যময়।
এই চোখ দুটি গাছের পাতার টোন এবং মেঘমুক্ত আকাশের মৃদু ধূসরতা মিশ্রিত, যা তাদের প্রতি দৃষ্টির মাধ্যমে এক অদ্ভুত প্রশান্তি এবং গহনতার অনুভূতি প্রদান করবে। ফিওনা যেন এক অজানা পৃথিবীতে হারিয়ে যায়, যেখানে এই চোখের পাতা তাকে মন্ত্রমুগ্ধের মতো ঘিরে ধরে। ফিওনাকে এতটা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে পেয়ে জ্যাসপার দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল। গাড়ি ফিওনার ভার্সিটির সামনে এসে থামল। ফিওনার দৃষ্টি ফিরে এসে বোধের মধ্যে ফিরে এলো। ও অবাক হয়ে দেখল ওদের এই সময়ে এসে পিকিং ইউনিভার্সিটির সামনে পৌঁছানোর জন্যে কিভাবে সম্ভব হলো। উঠে দাঁড়াতে গিয়ে ওর মুখ থেকে বের হলো, আপনি কিভাবে জানলেন আমি এখানে থাকি? জ্যাসপার রহস্যময় কণ্ঠে উত্তর দিলেন, ইটস আ সিক্রেট। রাত হয়ে গেছে, ভার্সিটির ভেতরে যাও। ফিওনা গাড়ির দরজা খুলে নেমে পড়ল। হালকা হাওয়ার সাথে চোখে মিটিমিটি আলোর চিৎকারে অনুভূতির পর আরও একবার জ্যাসপারের দিকে তাকিয়ে দেখল। এরপর একটি রহস্যময় অভিব্যক্তির সাথে ফিওনা উল্টো হেঁটে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের দিকে প্রবেশ করল, মনের মধ্যে হাজারো প্রশ্ন ও চিন্তা নিয়ে। ফিওনার চলে যাওয়ার পর জ্যাসপার গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই গাড়ি স্থিরভাবে দাঁড়িয়ে ছিল। ওর চোখের দৃষ্টি ফিওনার চলার পথে একনিষ্ঠভাবে নিবদ্ধ ছিল, যদিও ওর অনুভূতির গভীরতা এবং উদ্দেশ্য স্পষ্ট ছিল না। ফিওনার চোখের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাসপার অল্প কিছুক্ষণ অপেক্ষা করে গাড়ির ইঞ্জিন ধরে গাড়ি চালানোর জন্যে প্রস্তুতি নিল। গাড়ি ধীরে ধীরে সড়কে ছুটতে শুরু করলো, যেন গন্তব্যের দিকে গোপন পরিকল্পনা নিয়ে দ্রুত ছুটে চলছিল। ফিওনা আর লিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছে। উভয়েই খাবার নিচ্ছিল, কিন্তু ফিওনার মন আজ অন্যত্র। খাবারের স্বাদ বা পরিবেশ কোনো কিছুই যেন ওর ভাবনাকে স্পর্শ করতে পারছিল না। সে গভীরভাবে মগ্ন ছিল গত রাতের অভিজ্ঞতায়। অবশেষে লিনের নীরবতাকে ভেঙে দিয়ে ফিওনা এক নিঃশ্বাসে সব খুলে বলল। লিন চমকে উঠল, তার চোখে বিস্ময়ের ছায়া। তুমি বলছো লোকটা তার নাম বলেছে জ্যাসপার অরিজিন? এমন নাম তো কখনো শুনিনি। লিন একটু থেমে বলল, দেখতে কেমন ছিল? ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হলো, তারপর আস্তে করে বলল, বলেছি না, শুধু তার চোখ দুটো দেখেছি। চোখের মধ্যে ছিল এক ধরনের অদ্ভুত অলিভ সবুজ, কিন্তু তার দৃষ্টিতে যেন এক মায়াবী নেশা, যা কোনো মানুষের চোখে দেখিনি আগে। চোখে সেই চাহনি যেন আমার আত্মার গভীরে প্রবেশ করে, এক অদ্ভুত শক্তি নিয়ে। লিন কিছুক্ষণ নীরবে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকলো। ওর মনে প্রশ্নের পাহাড়, কিন্তু কোনো শব্দ মুখে আসছিল না। তারপর ধীরে ধীরে লিন বলল, অদ্ভুত? এমন লোক কিভাবে হঠাৎ করে তোর সামনে এলো? ফিওনা হালকা নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না, তবে সে যেন স্বাভাবিক নয়। ফিওনার কথা শোনার পর লিন গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ নীরবে থেকে ও মুখ তুলে বলল, বিষয়টা কিন্তু খুবই গভীর ভাবনার যোগ্য। পরের বার যদি আবারও দেখা হয়, তুই অবশ্যই তার সম্পূর্ণ মুখাবয়ব দেখার চেষ্টা করবি, তার পরিচয় জানার চেষ্টাও করবি। যে মানুষ এমন অদ্ভুত রহস্যময় হয়ে তোর সামনে এলো, তার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ফিওনা মাথা নাড়ল, চোখে চিন্তার ছায়া, কিন্তু লিন দ্রুত তাকে সতর্ক করে দিল, তার কণ্ঠে এক ধরনের উদ্বেগের ছাপ। কিন্তু শোন, লিয়ার সাথে আর কোথাও যাব না। কাল রাতে যা ঘটেছে তা থেকে বুঝতে পারা যায় যে তোর জন্য একটা বড় বিপদ হতে পারত। ফিওনা লিনের দিকে তাকিয়ে রইল, ওর মনে অস্বস্তি ও কৌতূহল একসাথে, কিন্তু লিনের সতর্ক বাণী ওকে নিঃশ্বাসে ভাবতে বাধ্য করেন। ফিওনা ভার্সিটি থেকে ডরমিটরির দিকে ধীর পদক্ষেপে ফিরছিল, মনে হাজারো প্রশ্নের ভিড়। মাথায় তখনও ঘুরছে সেই রহস্যময় লোক, তার অদ্ভুত অলিভ গ্রিন চোখ। রুমে প্রবেশ করতেই ফিওনা দেখতে পেল লিয়া সবে মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে বাথরুম থেকে। আজ সকালে লিয়া রুমে ফিরেছিল, তখন ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যখন ফিওনা ভার্সিটির উদ্দেশ্যে ঘুম থেকে উঠেছিল, তখন লিয়াকে নিজের বিছানায় শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখেছিল। লিয়া ফিওনাকে দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল, মুখে এক ধরনের অপরাধ বোধের ছাপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ফিওনা, আমি সত্যিই দুঃখিত গত রাতের জন্য। তোমার কোনো বিপদ হতে পারত, আমার সঙ্গ দিয়ে আমি সেটা বুঝতে পারিনি। ফিওনা লিয়ার দিকে তাকিয়ে এক মুহূর্তে ভাবল,
তারপর হালকা হেসে বলল, থাক, কোনো সমস্যা নেই। তুমি এমনটা তো ইচ্ছে করে করনি। রিয়ার মুখে স্বস্তির একটা ছাপ ফুটে উঠল, কিন্তু ফিওনা আর কিছু বলল না। জ্যাসপার অরিজিনের কথা তার মনে থাকলেও সে একবারের জন্যেও লিয়াকে সেই লোকটির ব্যাপারে কিছু জানালো না। মনে স্থির করে নিল এই রহস্য এখনও তার ভেতরে চেপে রাখা উচিত। ল্যাবের স্নিগ্ধ অথচ চাপা আলোয় বসে আছেন মিস্টার চ্যান সিং এবং ওয়াংলি, দুজনের চোখে গভীর মনোযোগ, চেহারায় অদ্ভুত দৃঢ়তা। এথেরিয়ানের বন্দিত্ব তাদের গবেষণার কেন্দ্রবিন্দুত্ব একটি প্রাণশক্তি যা প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানায়, এমন কিছু যা তারা নিয়ন্ত্রণে আনতে চায়। তাদের প্রকল্প এখন একটি কঠিন পর্যায়ে। ড্রাগনটিকে অন্য কোথাও স্থানান্তর করা আবশ্যক। এই স্থানান্তর শুধু নিরাপত্তার জন্য নয়, এটি তাদের গবেষণার পরবর্তী ধাপ। মিস্টার চ্যান সিং নিজের লক্ষ্য নিয়ে তীব্রভাবে ভাবছেন। এথেরিয়নের শক্তি, এর পূর্ণ সম্ভাবনা এখন আমরা স্পর্শ করতে পারি, তবে একবার যদি আমরা এটা নিয়ন্ত্রণে আনতে পারি, মানুষকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। মিস্টার চ্যান সিং ধীরে ধীরে বললেন, তার কণ্ঠে গোপন উত্তেজনা। ওয়াংলি একটু হেসে বলল, আর যদি তা হয় তবে বিশ্ব আমাদের হাতের মুঠোয় আসবে। সুপার হিউম্যান মস্তিষ্কে প্রতিরোধ শক্তি ধারণ করবে, এমন কিছু যা আগে কখনোই হয়নি, এবং তার শক্তি দিয়ে আমরা এমন সব আধুনিক যন্ত্র উদ্ভাবন করতে পারবো যা বিশ্বের ধারণার বাইরে। চ্যান সিং চিন্তিতভাবে মাথা নাড়লেন। তবে মনে রাখো, এটা শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটা মানবতার উন্নতির প্রশ্ন। ওয়াংলির চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠল, যেটা চ্যান সিং দেখতে পেলেন না। মানবতার উন্নতি অবশ্যই, কিন্তু ক্ষমতাও এক গুরুত্বপূর্ণ ব্যাপার মিস্টার চেন। আর আমরা একবার এথিয়নের শক্তিকে কাজে লাগাতে পারলে আমরা শুধুমাত্র বিজ্ঞানী হিসেবে নয়, পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠব। চ্যান সিং সামান্য দ্বিধায় পড়লেন, কিন্তু ওয়াংলির প্রলোভন সংকুল কথাগুলো তাকে আবার দিশা দিল। তাদের গবেষণার ফলাফল একসময়ে পৃথিবীর বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে পারবে, এটা তার লক্ষ্য ছিল সব সময়। ঠিক আছে, তবে আমাদের দ্রুত কাজ করতে হবে, সময় আমাদের শত্রু হতে পারে। মিস্টার চ্যান সিং দৃঢ় কণ্ঠে বললেন। ওয়াংলি আরেকটু হাসল, তবে এবার তার চোখে ম্লান কৌতূহল। নিশ্চয়ই, তবে একবার আমরা সফল হলে সময় আমাদের হাতের মুঠোয় থাকবে। এভাবে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল সুপার হিউম্যান তৈরি করা, এমন এক সত্তা যার মস্তিষ্কে থাকবে ড্রাগনের শক্তি আর ক্ষমতা, যার মাধ্যমে তারা সৃষ্টি করবে এক অপ্রতিরোধ্য ভবিষ্যৎ। তবে তাদের উদ্দেশ্যের গভীরে লুকিয়েছিল আরও অন্ধকার কিছু। মিস্টার চ্যান সিং গভীর চিন্তায় নিমগ্ন থেকে হঠাৎ বলে উঠলেন, আচ্ছা, তবে সিক্রেট রুমের দরজাটা খোলা হোক, দেখতে হবে ড্রাগনটা এখন কি অবস্থায় আছে। ওয়াংলি দ্রুত বাধা দিলেন, মুখে এক ধরনের অস্বস্তি। আরে আরে, এখন দেখতে গেলে সমস্যা হতে পারে, যদি ড্রাগনটা আমাদের উপর হামলা করে বসে। চ্যান সিং এক পলক তাকিয়ে রইলেন, তার কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল। কিন্তু আমরা তো ওকে কেমিক্যাল দিয়ে নিস্তেজ করে রেখেছি, ওর কিছু করার মতো অবস্থাই নেই। ওয়াংলি একটু হাসলেন, ঠোঁটের কোণে এক ধরনের ব্যঙ্গ। আপনার কি আমার উপর আস্থা নেই মিস্টার সিং? চ্যান সিং কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, আস্থা আছে বলেই তো তোমার সঙ্গে এত দূরে গিয়েছি, তবে নিশ্চিত হতে চাই, কারণ এখানে ছোট্ট একটা ভুলেরও কোনো সুযোগ নেই। ওয়াংলি মাথা নাড়লেন, তার ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। অন্ধকারের গভীরে নির্জন গুহার ল্যাবটিতে হালকা আলো জ্বলছে, যেখানে জ্যাসপার তার বাবা, যাকে জ্যাসপার ড্রাকনিস বলে সম্বোধন করে, ড্রাকনিসের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তার চোখে কঠিন সংকল্পের ছায়া, কণ্ঠে দৃঢ়তা। ড্রাগনিস? জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি এই এথেরিয়নের কাছে পৌঁছানোর একেবারে দ্বার প্রান্তে। আমি হিউম্যানদের মতো কিছু কৌশল অবলম্বন করছি, ধোঁকাবাজি, ছলনা। ওই ব্লাডি ফুলিশ হিউম্যানদের সঙ্গে ওদের মতো করেই খেলতে হয়। স্ক্রিনের অন্য প্রান্তে ড্রাকনিসের মুখে উদ্বেগের ছাপ পড়ে, তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। মাই সান, যাই করো সাবধানে করো। তোমার কোনো ক্ষতি হলে ভ্যানাসের ওপর এক চরম বিপর্যয় নেমে আসবে। তুমি শুধু আমাদের আশা নয়, তুমি এই সাম্রাজ্যের প্রিন্স।
জ্যাসপার চুপচাপ শুনে মাথা নিচু করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে। তারপর তার কণ্ঠে আরেকবার ভেসে আসে দৃঢ় প্রত্যয়। ড্রাকনিস, আমি জানি আমার দায়িত্ব কি। আমি ব্যর্থ হব না। সন্ধ্যার আলোতে ফিওনা তার পড়াশোনার টেবিলের পাশে বসেছিল। বইয়ের পাতায় তার দৃষ্টি নিবদ্ধ, কিন্তু মনে মনে কিছুটা ক্লান্তি অনুভব করছিল। ঠিক তখনই লিয়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। ফিওনা, লিয়ার গলার স্বর মিষ্টি। কি করছো ফিওনা? চলো না, বাইরে থেকে একটু আইসক্রিম খেয়ে আসা যাক। ফিওনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আইসক্রিম? সত্যি বলছো? কেন নয়? সে বলল উৎসাহিত হয়ে। অবশ্যই যাব। লিয়া হাসতে হাসতে বলল। তাহলে চলো, দ্রুত তৈরি হয়ে নেওয়া যাক। ফিওনা ফোন তুলল এবং লিনকে কল করলো। লিনের গলা টেলিফোনে ভেসে এলো। কেন নয়, অবশ্যই আমি আসছি। নভেম্বরের হিমেল সন্ধ্যা। বেইজিং শহরের রাস্তা তখন অল্প আলোতে ঝলমল করছে। হালকা ঠান্ডায় শহরের রূপ যেন আরো স্নিগ্ধ হয়ে উঠেছে। ফিওনা আর লিয়া ডরমিটরি দরজা দিয়ে বেরিয়ে এলো। দুজনেই স্প্যানেল স্কার্টে জড়ানো। ফিওনার পরনে সাদা টপস আর লিয়ার কালো। লম্বা স্কার্টগুলো বাতাসে মৃদু দুলছিল, যেন সেই মুহূর্তে শীতলতার সাথে লেপ্টে থাকা কোনো সুর। ভার্সিটির গেটের কাছে অপেক্ষায় বসে আছে লিন। তার গাড়ির হেডলাইটগুলো গেটের সামনে প্রাঙ্গণকে আলোকিত করছে। ফিওনা আর লিয়া গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে লিন জানালার কাঁচ নামিয়ে বলে উঠল। অবশেষে তৈরি হলে। ঠান্ডা পড়েছে, শীতের রাতের প্রথম আইসক্রিম খেতে যাচ্ছি। ফিওনা মৃদু হেসে উত্তর দিল। শীত যতই পড়ুক, আইসক্রিমের স্বাদে তো ভাটা পড়বে না। তিনজন মিলে গাড়িতে উঠল। লিয়া আর ফিওনা পেছনের সিটে আর লিন স্টিয়ারিং ধরল সামনের দিকে। গাড়ির শুরুর শব্দের সাথে সাথে যেন রাতের জড়তা কেটে গেল। বেইজিং শহরের আলো আর ঠান্ডা বাতাসের মাঝ দিয়ে গাড়িটি এগিয়ে চলল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো ওনান মার্কেটের সামনে। চারদিকে রাস্তার ছোট ছোট ভেন্ডরদের ভিড়। আইসক্রিম থেকে শুরু করে নুডলস জিনিসপত্র বিক্রি চলছে যেন উৎসবের আমেজে। ফিওনা আর লিয়া গাড়ি থেকে নেমেই মুগ্ধ চোখে চারিদিকে তাকালো। এখানকার খাবারের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। লিয়া হেসে বলে উঠল। ঠিক বলেছ। লিন চোখ করে। আমার তো মনে হচ্ছে আমরা প্রথমে আইসক্রিম না খেয়ে এবার কিছু গরম গরম নুডলস খেয়ে নেই। তোমার কথা শুনেই আমার ক্ষুধা বেড়ে গেল। ফিওনা চোখ ছোট করে মুচকি হেসে জবাব দিল। তবে প্রথমে কিন্তু আইসক্রিম। তিনজন একসাথে বাজারের আলো আর ঠান্ডা বাতাসের মাঝে হাঁটতে শুরু করলো। ওদের তিনজনের হাতে তখন রঙিন কাপে ভরা একই ফ্লেভারের আইসক্রিম, মিল্ক চকলেট। শীতল সন্ধ্যার মধ্যেও আইসক্রিমের মিষ্টি স্বাদ যেন তাদের আনন্দ দ্বিগুণ করে দিচ্ছিল। ফিওনা একবার চামচে তুলে নিয়ে ছোট্ট কামড় দেয়। ঠান্ডা আইসক্রিমের গন্ধ আর স্বাদ জিভে মিশে যায়। লিয়া আর লিনের কণ্ঠস্বর হাসি আড্ডায় ভাসছে, অথচ ফিওনার মন অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো। কিছু একটা যেন ঠিক নেই। কেউ ওকে দূর থেকে লক্ষ্য করছে। এই অস্বস্তিকর অনুভূতিটা তার বুকে হঠাৎ চাপ সৃষ্টি করলো। ফিওনা তীক্ষ্ণভাবে আশেপাশে তাকালো। ছোট দোকানগুলোতে আলোর ঝিলিমিলি, মানুষের ব্যস্ততা, কোলাহল। কিন্তু কোলাহলের মধ্যেও ফিওনা যেন একটা অদৃশ্য উপস্থিতি অনুভব করলো। কারো দৃষ্টি ওর দিকে নিবদ্ধ, নীরব, তবুও তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। ফিওনা, তুই কি দেখছিস? লিন তার কাঁধে আলতো স্পর্শ করে বলল। শোন, আমরা দুজন সামনের শোরুমটা একটু শপিং করতে যাচ্ছি, তুই কি আসবি? ফিওনা একটু চমকে উঠে হেসে বলল। না, তোরা যা, আমি এখানে থাকছি। আইসক্রিমটা শেষ করতে চাই। লিয়া হেসে বলল। ঠিক আছে, তবে আমাদের দেরি করাস না। তুই একা থাকবি না বেশি সময়। আরে না। ফিওনা নিশ্চিন্ত ভঙ্গিতে উত্তর দিল। আমি এখানে আছি, তোরা যা। লিয়া আর লিন চলে গেল সামনের দিকের শোরুমের দিকে। ফিওনা আবার চারপাশে তাকালো। মনে হলো ছায়ায় ঢাকা কোনো দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। ফিওনা আইসক্রিমের স্বাদে ডুবে আছে। ঠান্ডা বাতাসে মিষ্টি অনুভূতি তার মনকে প্রশান্ত করছে। চারপাশের মানুষের কোলাহল তার কানে ধরা দিচ্ছে না, তারা যেন অদৃশ্য। ফিওনার মনোযোগ একমাত্র তার আইসক্রিমে।
হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কিন্তু মৃদু কণ্ঠ ভেসে এলো, যা তার প্রশান্তি ভেঙে দিল। আমাকে একটা আইসক্রিম খাওয়াবে না? একাই খাবে নাকি? ফিওনা চমকে উঠে হৃৎপিণ্ড মুহূর্তেই দ্রুত গতিতে ধাক্কা দিতে শুরু করলো। দ্রুত পিছনে ফিরে তাকায় এবং তখনই তাকে দেখতে পায় সেই রহস্যময় পুরুষ যাকে সে আগেও দেখেছে। আজও তার মুখে মাস্ক, চোখে গাঢ় সানগ্লাস, এবার পরনে সাদা হুডি। আগের মতোই অদ্ভুতভাবে রহস্যময় এবং তার উপস্থিতি যেন এক অজানা শীতলতা বয়ে আনে ফিওনার চারপাশে। ফিওনার গলা শুকিয়ে আসে, তবে সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে। তার কণ্ঠস্বর ধীর, তবে অভ্যন্তরের বিস্ময় স্পষ্ট। আপনি আবার এখানে? জ্যাসপার মৃদু হাসল, যা তার মাস্কের আড়ালেও অনুভব করা যায়। আচ্ছা, আজ তোমাকে আবার দেখার জন্য আসিনি, কিন্তু মনে হলো একা একা আইসক্রিম খাওয়া উচিত নয়, তাই ভাবলাম একটা অংশ চাইতে পারি। ফিওনা তাকিয়ে রইল, তার হাতের আইসক্রিমটা কিভাবে অদ্ভুতভাবে ভারী লাগছে। আপনি আসলে কে? এইভাবে আমাকে ফলো করছেন কেন? জ্যাসপার সামান্য হেসে বলল, ফলো করছি না, দেখা হওয়া তো কাকতালীয়। তবে যদি আমাকে তুমি একটা আইসক্রিম খাওয়াতে চাও তবে সেটা আপত্তি হবে না। ফিওনার মনের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তার সামনে দাঁড়ানো লোকটি যেন অন্য কোনো পৃথিবীর, তার উপস্থিতি ব্যাখ্যা করা যায় না, কিন্তু এড়িয়ে যাওয়া আরও অসম্ভব। ফিওনা সামান্য বিরক্তি আর বিস্ময় মিশ্রিত চোখে জ্যাসপারের দিকে তাকায়, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে ঠান্ডা কণ্ঠে বলল, আপনি আমাকে সেদিন বাঁচিয়েছিলেন, সেই কৃতজ্ঞতার সুবাদে একটা আইসক্রিম খাওয়াতেই পারি। তো বলুন, কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন? জ্যাসপার নিঃশব্দে কিছুক্ষণ ফিওনার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক ধরনের খেলা ভর করেছে। অবশেষে তার ঠোঁট থেকে ধীরস্থিরভাবে বেরিয়ে আসে একটি শব্দ, ফিওনা। ফিওনা বিস্ময়ে থমকে দাঁড়ায়, তার কপাল ভাঁজ করে বলল, কি? জ্যাসপার মৃদু হেসে বলল, না মানে বলছিলাম তোমার নাম ফিওনা, তাই তো? ফিওনা আরো অবাক হয়, তার নাম জানে এই অজানা লোকটি। এক মুহূর্তে চুপ থেকে সে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? জ্যাসপার ওর নির্বিকার ভঙ্গিতে বলল, জানা তো গুরুত্বপূর্ণ নয়, আসল কথা হচ্ছে আমি চকলেট ফ্লেভারের আইসক্রিম খাবো। ফিওনা ঠান্ডা হওয়ার সঙ্গে ঠোঁট কামড়ে ধরে। সেই শীতল অদ্ভুত আভাস আজও আছে লোকটির আচরণে। একটু ঠোঁট বাঁকিয়ে সে বলল, আচ্ছা, তবে আইসক্রিম খেতে হলে তো মুখের মাস্ক খুলতে হবে, তাই না? জ্যাসপারের তার সানগ্লাসের পিছনে লুকোনো দৃষ্টিতে হাসল, যেন ফিওনার প্রস্তাবটি শুনে এক ধরনের অদ্ভুত আনন্দ পাচ্ছে, কিন্তু তার চোখের ভাষা অস্পষ্ট রয়ে গেল। জ্যাসপার এক পা সামনে এগিয়ে এসে ফিওনার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক ধরনের রহস্যময় হাসি খেলছে। হাওয়ার ঠান্ডা স্পর্শে ফিওনার ত্বক শিহরিত হয়, কিন্তু তার দৃষ্টি জ্যাসপারের মাস্কের দিকে স্থির হয়ে থাকে। জ্যাসপারের স্বর আরও নিচু হয়ে যায়, তাতে যেন এক ধরনের চ্যালেঞ্জ লুকিয়ে আছে। তুমি আমার চেহারা দেখার জন্য বেশ কৌতূহলী, তাই না? লোকটি ফিসফিসিয়ে বলল, তার কথায় যেন এক ধরনের বিদ্রুপ ঝরে পড়ে। আচ্ছা, আমি তোমাকে আমার চেহারা দেখাবো, তবে একটা শর্ত আছে। ফিওনার ভ্রু কুঁচকে গেল। শর্ত? তার মনে একটা অস্বস্তি জন্মালেও কৌতূহল আরও জোরালো হলো। কি শর্ত? ফিওনা জিজ্ঞেস করলো, কণ্ঠে একরকম সতর্কতা। জ্যাসপার থেমে হালকা হাসল, যেন শিকারীর মতো তার ফাঁদে কেউ পা দিতে যাচ্ছে। তোমাকে আমার সাথে বন্ধুত্ব করতে হবে। ওর বলল, তার চোখের কোণে এক রহস্যময় উজ্জ্বলতা ঝিলিক দিয়ে উঠল। ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল। এই লোকের ইচ্ছেগুলো যেন ধোঁয়াশায় মোড়ানো। বন্ধুত্ব? এই অদ্ভুত লোকের সাথে বন্ধুত্ব? ফিওনার মনে নানা প্রশ্ন ভেসে উঠতে থাকলেও তার কৌতূহল তাকে আটকে রাখল। মাস্কের আড়ালে থাকা চেহারাটা দেখতে চাইছে সে, কিন্তু এর মূল্য কি? বন্ধুত্ব? ফিওনা অবশেষে ধীর স্বরে জিজ্ঞেস করল, শুধু এই? লোকটি মৃদু হাসল, যেন তার প্রস্তাবের সরলতার স্বাভাবিক কিছু। শুধু এই? জ্যাসপার হঠাৎ করে ফিওনার কাঁধের পাশ দিয়ে দূর থেকে লিন আর লিয়াকে আসতে দেখল। চোখে একটা সতর্কতার ঝিলিক ফুটে উঠল, যেন সময় দ্রুত ফুরিয়ে আসছে। সে এবার ফিওনার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল,
আচ্ছা, তবে আগামীকাল সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করো বেহাই লেকের পাড়ে। তার কণ্ঠে এমন কিছু ছিল যা ফিওনাকে বাধ্য করলো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে। কিছু বলার আগেই লোকটি দ্রুত গতিতে পিছিয়ে গেল। তার হুডি বাতাসে হালকা দোল খেল এবং চোখের পলকেই সে স্রেফ মিলিয়ে গেল জনতার ভিড়ে। ফিওনা কিছুটা হতভম্ব হয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। জ্যাসপারের কথাগুলো মনের মধ্যে প্রতিধ্বনি তুলছে। বেহাই লোক, কাল সন্ধ্যা। আজকের বিকেলটা যেন এক অন্যরকম সৌন্দর্যে মোড়ানো। এক বিষণ্ণ নীরবতা ঘিরে রেখেছে পুরো পরিবেশ। লিন রুমে নেই, প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তাই ফিওনা আপাতত একা। কয়েক মুহূর্ত আগে গ্র্যান্ডপা ফোন করেছিল, বলল বিশেষ এক দায়িত্বে কয়েকদিনের জন্য লন্ডনে যেতে হবে। কিন্তু তার কথা শেষ হতেই ফিওনার মনে গভীরভাবে গেঁথে থাকা মিস ঝাংয়ের স্মৃতি অম্লান হয়ে জাগ্রত হলো। গ্র্যান্ডপার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে গিয়ে দেখা করার ইচ্ছে তীব্রতর হচ্ছে তার। কিন্তু হঠাৎ করেই মনে পড়ে যায় সন্ধ্যার সেই রহস্যময় পুরুষটির সাথে সাক্ষাতের প্রতিশ্রুতি। এক অজানা আকর্ষণে টানছে যেন। মন বলছে যাও, কিন্তু মস্তিষ্ক শানিত যুক্তিতে পাল্টা যুক্তি তুলে ধরছে, না যাওয়া উচিত হবে না। এই দ্বিধাদ্বন্দ্বে ফিওনা যেন হারিয়ে গেছে। একা একা সেই অদ্ভুত রহস্যপ্রীত পুরুষের সাথে দেখা করতে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? অথচ লোকটি তো একেবারে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। তবুও তার মধ্যে এমন কি আছে যে তাকে এত অজানা পথে নিয়ে যেতে চাইছে? কেনই বা তার সাথে বন্ধুত্ব করতে চায় সে? ফিওনা এসব আকাশ পাতাল ভাবনার জালে আচ্ছন্ন হয়ে পড়ে, যেন চিন্তার গভীরে ডুবে যাচ্ছে। তার শিথিল বসন্তের শাড়ি ছড়িয়ে যাচ্ছে বিছানায়, আর সে নিজেই কিয়ৎক্ষণের জন্য সেই চিন্তার সমুদ্রে নিমজ্জিত। ফিওনা চিন্তায় আচ্ছন্ন হয়ে নিজের বিছানায় বসে থাকে। তার চীনা শীতকালীন পোশাক, একটি লম্বা প্যাডের চিপাও তার পাশে ছড়িয়ে রয়েছে। তার চোখের দৃষ্টি জানালার দিকে, কিন্তু তার মন উঠছে প্রশ্নের অজানা গহ্বরে। সত্যিই কি সে আজ সেই রহস্যময় পুরুষের সাথে দেখা করবে? ফিওনা যখন প্রস্তুতি নিতে শুরু করে, সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নেমে আসছে বেইজিং শহরের আকাশে। লিন এখনও রুমে ফেরেনি, আর ফিওনার মনে হচ্ছে সে রহস্যময় পুরুষ হয়তো ইতিমধ্যেই লেকের ধারে এসে উপস্থিত হয়েছে। কিন্তু ফিওনা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক কী পরিধান করবে আজকের এই অপ্রত্যাশিত সাক্ষাতে। আলমারির দরজা খুলে একে একে পোশাকগুলোর দিকে তাকায়, যেন কোনো গভীর অনুসন্ধান চালাচ্ছে। শেষমেশ আর দেরি না করে বেছে নেয় এক বড় সাইজের ব্ল্যাক স্কার্ট, হাঁটু পর্যন্ত দীর্ঘ, সাথে পরিধান করে খয়েরি রঙের একটি টপস, যা যেন তার মসৃণ ত্বকের সাথে অদ্ভুত এক মিল গড়ে তুলেছে। চুলগুলোকে সে পনিটেলের মতো করে শক্ত করে বেঁধে ফেলেছে, যাতে হালকা বাতাসে চুলের কোনো এক খোপাও যেন বিচলিত না হয়। মেকআপে রয়েছে যত্নের ছাপ, হালকা হলেও নিখুঁত। কিন্তু আজকের দিনটিতে ফিওনার ঠোঁট গাঢ় খয়েরি রঙে মসৃণভাবে, যেন তার অভ্যন্তরের এক অদম্য শক্তি ও আবেগের প্রতীক। চোখে হালকা আইলাইনারের প্রলেপ, তীক্ষ্ণ কিন্তু শোভন। তার ব্যাগটি হাতে নিয়ে ফিওনা শেষমেশ বেরিয়ে পড়ে। প্রতিটি পদক্ষেপে যেন গভীর চিন্তা আর অদ্ভুত উত্তেজনার প্রতিফলন। ফিওনা ইতিমধ্যেই বাসে উঠে বসেছে। বেহাই লেকের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়েছে। জানালার বাইরে তাকিয়ে সে আকাশপানে চিন্তার জাল বুনছে, যেন মনের আকাশে কুসুম কল্পনা উড়ে বেড়াচ্ছে। কি রকম হবে সেই পুরুষ যে তার চেহারার সুরক্ষায় এতটা সচেতন? জীবনে এভাবেই প্রথম কোনো পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছে। রহস্যের মোড়কে আচ্ছন্ন। বাস চলতে থাকে, আর ফিওনার চিন্তারা আরও গভীরভাবে প্রবাহিত হয়। তার হৃদয়ের কোণে বাসা বাঁধছে এক ধরনের অজানা অনুভূতি। কি যেন অপেক্ষা করছে তার জন্যে বেহাই লেকের তীরবর্তী সেই নির্জন স্থানটিতে। বাসের গতিতে জানালার বাইরে আলো আঁধারির খেলা, রাস্তাগুলোর পাশ দিয়ে ভেসে চলা দৃশ্যপট তার মনকে আরও বিস্তৃত করে তুলেছে। অন্যদিকে জ্যাসপার ইতিমধ্যেই বেহাই লেকের উপর প্রান্তে পৌঁছে গেছে। সেই বিশাল উইলো গাছের নিচে, যেখানে প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় কথা বলে, জ্যাসপারের দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আবছা আলোতে
গাছের ডালগুলো নুইয়ে পড়েছে, যেন তারা নিজেদেরকে লুকিয়ে রেখেছে। লেকের তীর বরাবর সাজানো লাইটগুলোর মৃদু আলোকছটা যা কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে এই পরিবেশের নির্জনতা আরও গভীর করছে। জ্যাসপার অপেক্ষায় আছে, চুপচাপ। তার চোখের দৃষ্টি লেকের উপরে আটকে আছে, আর মনের মধ্যে দোলা দিচ্ছে নানা ভাবনা। নিরাপত্তায় ভেঙে ওঠা হালকা হাওয়ায়, কিন্তু সেই নিরাপত্তার মধ্যেও তার মন যেন ফিওনার অপেক্ষায় একাগ্র। অবশেষে ফিওনা বাস থেকে নেমে পড়ে লেকের প্রশান্ত পরিবেশের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তার মনের গহীনে ভর করেছে এক গভীর প্রশ্ন। এত বিশাল লেকের কোথায় খুঁজে পাবে সেই রহস্যময় পুরুষকে? যেহেতু লোকটি নিজের পরিচয় আর সুরক্ষা নিয়ে এতটা সতর্ক, নিশ্চয়ই কোনো নির্জন স্থানে অপেক্ষা করবে সে। ফিওনার চোখ ঘোরাতে ঘোরাতে বেশ অনেকক্ষণ পর অবশেষে সে দেখতে পায় লেকের উত্তর প্রান্তে সেই উইলো গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে। লোকটি পিছনে ফিরে দাঁড়িয়ে আছে, তার দীর্ঘ দেহ থেকে ছড়িয়ে পড়া ছায়াই যেন গাছে আঁকা হয়েছে এক অনন্য ছবি। ফিওনার মনের সঙ্গে সঙ্গে সাড়া দেয় সেই চেহারা। এটি জ্যাসপার। তার দীর্ঘকায় দেহ, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, আর সেই বিশাল ওভারকোটের আকৃতি সবকিছু মিলিয়েই নিশ্চিত করে দেয় লোকটির জ্যাসপার ছাড়া আর কেউ নয়। এক গাঢ় বাদামি রঙের ওভারকোট তার দেহের প্রতিটি রেখায় ছায়া ফেলছে। কোটের পকেটে তার হাত দুটি গভীরভাবে ঢোকানো। জ্যাসপার দাঁড়িয়ে আছে নিস্তব্ধভাবে, তার দৃষ্টি সরাসরি লেকের শান্ত জলের উপরে নিবদ্ধ। বাতাসের শীতল স্রোত এসে কোটের কাঁধে আলতোভাবে আয়াত হানে, কিন্তু সে নড়ে না। তার দাঁড়ানোর ভঙ্গি আর চারপাশের প্রকৃতির নিস্তব্ধতা যেন এক মগ একাগ্রতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।